The first one is mentioned bonds and second one is mentioned about stock. তাহলে আমরা দুইটা সোর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বন্ড আরটা হচ্ছে কমন স্টক। এখানে কোনো প্রেফার্ড স্টক আমরা দেখতে পাচ্ছি না। দুইটা সোর্স, একটা হচ্ছে বন্ড আরটা হচ্ছে কমন স্টক। তাহলে দুইটা মিলে কি 100% হবে নাকি দুইটা মিলে 100% এর কম হবে, কি মনে হয়? স্যার 100%ই হবে স্যার। অ্যাবসলিউটলি রাইট। একটা ক্যাপিটাল যদি থাকে, একটা সোর্স যদি থাকে, তাহলে একটা 100% হবে। দুইটা থাকলে দুইটা মিলে 100% হবে, তিনটা থাকলে তিনটা মিলে 100%। টোটাল ক্যাপিটাল আমরা সবসময় 100% ধরবো। নেক্সট। The cost of capital for funds provided by bonds is K and Take a pause. The cost of capital for funds provided by bonds is KI. এখানে যেভাবে লিখছে আমাদেরকে সেভাবে লিখতে হবে, আমি সেটাই ফলো করার চেষ্টা করতেছি। সো কস্ট অফ ক্যাপিটাল, সো এখানে কি বলছে আমরা আবারও বলি, দেখি নেই আরেকবার। কস্ট অফ ক্যাপিটাল ফর ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডস, বন্ডসের মাধ্যমে যে ক্যাপিটালটা আমি কি করতেছি, অ্যাকুমুলেট করতেছি অথবা ম্যানেজ করতেছি, সেটার একটা রেট আছে। সেই রেটটা কি? কেআই। তাহলে আমি লিখে নিচ্ছি, এখানে কি দেওয়া আছে? কেআই। এই কেআই মানে হচ্ছে কি? কস্ট অফ ক্যাপিটাল ফর ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডস। চাইলে আমি এটা এখান থেকে কপি করে বসাই দিতে পারি, এই জিনিসটা এখানে বলার চেষ্টা করছে। সো এখান থেকে কপি করে নিয়ে আসি টেক্সট বুক থেকে, এটা লিখে দিই এখানে। সো কেআই মানে কি? কস্ট অফ ক্যাপিটাল ফর ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডস। বন্ডসের থ্রুতে যে টাকাটা মার্কেট থেকে আমি রেজ করতেছি, সেটার এগেনস্টে যে পার্সেন্টেজ, যে রেট বা যে মানি দিতে হবে, সেটার নাম হচ্ছে কেআই। নেক্সট। and KP is the cost of capital for equity funds. দেখো মানে কেই। জি স্যার, KE স্যার ছোট তো নেই। KE is the cost of capital for equity funds. আচ্ছা, KE is the cost of capital for equity funds. তাহলে KE টার কি দেওয়া আছে? KE টা হচ্ছে cost of capital for equity funds. তাহলে এটাও আমি এখান থেকে কপি করে বসাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। cost of capital for equity funds. তাহলে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মিনিং এটা। আচ্ছা, আমি এখান থেকে তাহলে দুইটা মিনিং পেলাম আমরা, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে কেআই, দ্য কস্ট অফ ক্যাপিটাল ফর ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডস। বন্ডসের থ্রুতে যে টাকাটা আনতেছি, এখানে একটা বরোইং রেট থাকবে, এই রেটটাকে তারা কি বলতেছে? কেআই। কস্ট অফ ক্যাপিটাল ফর ইকুইটি, কমন স্টকের থ্রুতে মার্কেট থেকে যে টাকাটা রেজ করতেছি, সেটার এগেইনস্টে একটা পার্সেন্টেজ দিতে হবে, তারা এটাকে বলতেছে কেই। নেক্সট। The capital structure consists of B dollars worth of bonds and S dollars worth of stock. তাহলে কি বলতেছে এখানে? The capital structure consists of B dollars worth of bond. তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু সব লেটার দিয়ে ডিনোট করছে যে বন্ডের ভ্যালু কত? বি ডলার। বি ডলার্স ক্লিয়ারলি বলা আছে, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার কনসিস্ট অফ বি ডলার্স ওর্থ অফ বন্ড। তাহলে বন্ড কত ডলারের ইস্যু করা হয়েছে? বি ডলার। নেক্সট। and S dollars worth of stock. ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টক বা কমন স্টক সেটা কত ডলারের, সেটা দেখতে পাচ্ছি আমরা এস ডলার। তাহলে এখানে খেয়াল করে দেখো, ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে এখানে কোনো মানিটারি ভ্যালু দেওয়া নেই, কিন্তু এক একটা মানিটারি ভ্যালুকে এক একটা লেটার দিয়ে ডিনোট করছে। বন্ড কত ডলার? বি ডলার। স্টক কত ডলার? এস ডলার। নেক্সট। Where the amounts represent market values, compute the overall weighted average of cost of capital K. Cannot, right? Cannot. এখানে তাহলে WACC টাকে তারা কি বলতেছে? ক্যানট। তাহলে আমি এখানে লিখতে পারি WACC এবং ক্যানট, এখানে তারা একই কথা বুঝাইছে। আমি চাইলে ফুল ফর্মও লিখতে পারি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা কপি করে এখানে বসাই, তাহলে এইবার এখানে বসানো হলো। কেন নিচ্ছে না এটা দেখি একটু। আচ্ছা, এভাবে না নিলে এভাবে লিখি আমি, নো প্রবলেম।
তারপর চেষ্টা করি। আচ্ছা, সমস্যা নেই, কোয়েশ্চেন নিচ্ছে না, এখানে লিখি। আচ্ছা, নাও এখন আপনারা একটু কোয়েশ্চেনটা পুরোটা একবার পড়েন, পরে দেখেন তো আমি যা যা লিখলাম এটার সাথে কোয়েশ্চেনটার মিনিং সেম অর ডিফারেন্ট কিছু লিখছি, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কারো? Anyone, do you have any confusion so far? যে স্টোরিটা বা প্রবলেমটা বুঝি নাই। Anyone? Yes, no? Question, yes, no? স্যার কোয়েশ্চেনটা বুঝাই দেন। কি করব? স্যার কোয়েশ্চেনটা আবার একটু বুঝাই দেন। এতক্ষণ কি করছেন ম্যাডাম? এতক্ষণ কোথায় ছিলেন? ছিলাম স্যার। তাহলে আপনি বলেন আমরা কি কি ডিসকাস করছি, আপনি বলেন ছিলেন যেহেতু। স্যার কে আই ডিসকাস করছি, কে ই বন্ড স্টক, কে নট। তাহলে এখানে কনফিউশনটা কি বলেন তো? পুরো কোয়েশ্চেনটা আপনাকে অ্যালফাবেটিক ভ্যালুস দেওয়া আছে রাদার দ্যান নিউমারিক্যাল ভ্যালুস, আর কিছুই নেই। যেখানে আমরা কস্ট অফ ক্যাপিটাল ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডকে আমরা লিখতাম হচ্ছে কেডি বা আরডি লিখতাম, ওরা বলছে এটাকে আরডি না লিখে আপনি কে আই লিখেন, আমি কে আই লিখছি। আমরা যেখানে কস্ট অফ ক্যাপিটাল বা ফর ইকুইটি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমরা আরই লিখতাম, ওরা বলছে আরই না লিখে কেই লিখেন, লিখছি আমরা। ওরা বলছে বন্ড ধরে নেন বি ডলারের অ্যামাউন্ট এবং স্টকটা হচ্ছে এস ডলারের অ্যামাউন্ট, বলছে তাহলে ডাব্লিউএসিসি কি হবে, ওরা ডাব্লিউএসিসি কে বলছে কে নট। এবার বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এবার আপনারা বলবেন যে কে নটের ফর্মুলা তাহলে কি হবে বলেন। কারণ এখানে তো মনিটারি ভ্যালু নেই, আমাকে ফর্মুলা তো এইভাবেই লিখতে হবে, বলেন কিভাবে লিখবো? Who can answer this question? Sir, B into KE. B into KE. Sir, KI, sir, I. B into কি বলতেছেন আপনি? KI. Yes, sir. এটা আপনি বলতেছেন, আপনি যেভাবে বলতেছেন আমি ফার্স্টে লিখে নি, পরে কারেকশন করে দিব কোনো ভুল হলে। তারপর স্যার এইখানে WB হবে না, WB অফ ইনটু KI মানে ওয়েট অফ বন্ড। আচ্ছা, আরেকজন বলতেছে স্যার এখানে WB হবে ওয়েট অফ বন্ড, সেটা বলতে চাচ্ছেন তো? জি Yes, মানে যেহেতু W. ওকে, WB দিলাম, ওয়েট অফ বন্ড লিখলাম আমরা। যেহেতু ট্যাক্সের কথা বলা নাই তাহলে কি স্যার ট্যাক্স অ্যাডজাস্টেড আসবে? না থাকলে কোত্থেকে দিবেন বলেন তো? এখানে ট্যাক্সের কোনো প্লাস কথা বলতে W প্লাস প্লাস WS WS ইনটু K প্লাস বলতেছেন কি হবে? S WS তারপর কি হবে? ইনটু KE। ইনটু KE, এটা আপনারা বলতে চাচ্ছেন তাই তো? ইয়েস স্যার। ইজ ইট কারেক্ট? ঠিক আছে কিনা? আমরা নরমালি কি লিখি যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু আমরা কি লিখি? ওয়েট অফ ডেট ইনটু কস্ট অফ ডেট, প্লাস আমরা লিখি কি ওয়েট অফ কমন স্টক ইনটু আমরা কি লিখি? কস্ট অফ কমন স্টক, তাই তো? তো এইভাবেই আমরা লেখার চেষ্টা করছি, আসলে এর চেয়ে বেশি কিছু লিখি নাই। সো আমি চাইলে এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে আমরা লিখতে পারতাম, ওয়েট অফ বি না লিখে আমি একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করি। আমি লিখবো হচ্ছে বি ডিভাইডেড বাই, আমি লিখবো বি প্লাস এস। কারো কোনো প্রবলেম আছে এইভাবে লিখলে? ওয়েট অফ বিটা আমরা কিভাবে বের করব? বি ডিভাইডেড বাই বি প্লাস এস, মানে কি বন্ড যদি বি ভ্যালু হয় তাহলে ডিভাইড করতে হবে কি দিয়ে? বি প্লাস এস, তাহলে কিন্তু আমি ওয়েট অফ বিটা পেয়ে যাব। ইয়েস স্যার। আর ডাব্লিউএস টা তাহলে কিভাবে হবে? ওয়েট অফ ডাব্লিউএস যদি বের করতে চাই, W ডিভাইডেড S divided B plus বি প্লাস S. অ্যাবসলিউট রাইট। যে কোনো পার্সেন্টেজ যখন বের করব
সেটা ডিভাইডেড বাই আমরা কি করব, টোটাল যে কম্বিনেশন আছে, 3টা থাকলে 3টা দিয়ে আমরা ভাগ করব, 2টা থাকলে 2টা দিয়ে ভাগ করব। সো এবার ঠিক আছে, এনি কনফিউশন? আচ্ছা, তাহলে আমরা এটা ডান। আমরা এবার এখানে আসলে ম্যাথস এর কিছু নাই, বলছে ডব্লিউএসসি ফর্মুলা কি হবে, দেখেন কি বলছে, কম্পিউট দ্য ওভারঅল ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যানট। তো ক্যানট আমরা কিভাবে বের করব, ক্যানট ইকুয়াল টু আমরা জাস্ট লিখতে পারি বি ডলার ডিভাইডেড বাই বি প্লাস এস ডলার ইনটু কে আই প্লাস আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই বি প্লাস এস ইনটু কে। এখন ভ্যালু থাকলে আমরা বসাই দিতে পারতাম। ফয়সাল আহমেদ আসিফ, হোয়াটস ইউর কোয়েশ্চেন? স্যার বিয়ের জায়গায় যদি স্যার কোনো অ্যামাউন্ট থাকতো স্যার, তাহলে কি স্যার এটা বি করতে অ্যামাউন্ট, হতো এই যে স্যার? পরের ম্যাথসে আমরা অ্যামাউন্ট পাবো নাম্বার 2 তে, তখন অ্যামাউন্ট গুলো ওকে বসাই স্যার, দিব। ওকে স্যার। স্যার জি স্যার। আচ্ছা, আমরা কি এখানে যে ডাব্লিউপি বা ডাব্লিউআরটি যে আমরা আগের ম্যাথে করছিলাম পার্সেন্টেজের জন্য স্যার আমরা এখানে বি ডিভাইডেড বাই বি প্লাস এস লিখছি। অ্যাবসলিউটলি রাইট। যে কত পার্সেন্ট আমি জানতে চাচ্ছি, এই যে বন্ড বলতেছেন, বন্ডটা টোটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট? আচ্ছা, আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাই। সিয়াম, উড ইউ প্লিজ রিড দ্য প্রবলেম নাম্বার 2, কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। কারণ এখানে যেহেতু নরমালি আমরা কিন্তু নিউমারিক্যাল ভ্যালু দিয়ে ম্যাথস করি, তো এখানে নিউমারিক্যাল ভ্যালু না থাকার কারণে হয়তো একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, এটা মিনিমাইজ হবে পরের প্রবলেম। Assume that B in problem 1 is $3 million. And তাহলে বি যেটা বন্ড ছিল সেটা এবার বলতেছে কি, সেটার ভ্যালু কত? 3 মিলিয়ন ইউএস ডলার। সো আমি লিখে নিলাম 3 মিলিয়ন ইউএস ডলার। এবার মানি ভ্যালু দেওয়া আছে। নেক্সট। and as is $7 million. এবং এখানে যেটা স্টককে আমি এস ডলার ধরছি, এবার বলছি এটা ধরনের কত? 7 মিলিয়ন ইউএস ডলার। নেক্সট। The bonds have a 14% yield to maturity. আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম একটা ইনফরমেশন, সেটা কি? বন্ডের ইয়েলটা পেয়ে গেলাম। তার মানে বন্ডের ইল্ডকে আমরা কিভাবে বুঝাইছি? কস্ট অফ KI ক্যাপিটাল ফর ফান্ডস প্রোভাইডেড বাই বন্ডস, কেআই। এই কেআইটা তাহলে কত দেওয়া আছে? 14%। 14%, sir. আমি লিখে নিলাম 14%। নেক্সট। And the stock is expected to pay $500,000, sir, $5 lakh, and it's $5 lakh 0.5 million. In dividends is this year. ইন ডিভিডেন্স $500,000 কি পে করবে? In dividends this ডিভিডেন্ড পে year. করবে, তাই তো? সেটাই বলতে চাচ্ছ? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা ডিভিডেন্ডটা পেয়ে গেলাম। সো এটা কোন ইয়ারে দিবে? দিস ইয়ার। সো This year. আমি তাহলে লিখে নেই ডিভিডেন্ডটা, কন্ট্রোল দিয়ে লিখি। ডিভিডেন্ডটা দেওয়া আছে, ডিভিডেন্ডটা কত দেওয়া আছে? ডিভিডেন্ড ইকুইভ্যালেন্ট টু $500,000। সো সেটাও লিখে নিলাম $500,000। নেক্সট। The growth rate of dividends has been 11% and is expected to continue at the same rate. আচ্ছা, ডিভিডেন্ডের গ্রোথ রেটটা কত দেওয়া আছে? 11%. গ্রোথ রেট ইকুইভ্যালেন্ট টু 11%, সেটাও লিখে নিলাম। Answer also said these rate and it is expected to continue at the same rate. Find the cost of কন্টিনিউ করতে থাকবে, তার মানে কি? দিস রেট ইজ আ কনস্ট্যান্ট রেট। আমরা জানি কনস্ট্যান্ট রেটের একটা ফর্মুলা আছে, আমি পরে ইউজ করব, আমরা জানি এটা। নেক্সট। find the cost of capital if corporation tax rate on income is 40%. এবার ট্যাক্স রেটটা দিয়ে দিছে, সেই ট্যাক্স রেটটা কত? 40%. 40%। তাহলে এবার আমরা একটু ফর্মুলাকে একটু কাস্টমাইজ করব। আগে যেহেতু ট্যাক্স ছিল না, আমরা ট্যাক্স দিয়ে ফর্মুলা লিখি না, এবার ট্যাক্স আছে। তাহলে আমাদের ফর্মুলা কি হবে? ক্যানট, আমি যদি এভাবে লেখার চেষ্টা করি, ক্যানট ইকুইভ্যালেন্ট টু কি লিখবো আমরা? এই পুরোটাকে আমরা কপি করে নিয়ে আসি, জাস্ট একটা চেঞ্জ করে নিব, জাস্ট টেক্সটটা আমরা অ্যাড করে দিব, কন্ট্রোল ভি। তাহলে এখানে টেক্সটটা কোথায় লিখবো আমরা? এখানে লিখে নিব আমরা 1 মাইনাস টেক্স। KI এর সাথে স্যার। অ্যাবসলিউটলি রাইট, লিখে নিলাম 1 মাইনাস টেক্স। সো কে এর এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, আমি লিখে নিলাম। তো এবার আমরা ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি স্যার ম্যাডাম এখানে, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বি এর ভ্যালুটা কত?
The $3 million. 3 ডিভাইডেড বাই 7 প্লাস 3 একবারে বসাই দিই আমি, কত হবে? 10। ঠিক আছে, আর এস এর ভ্যালুটা কত? 7। 7 ডিভাইডেড বাই কত? 10। তাহলে খেয়াল করে দেখো, আমার ডেট হচ্ছে 30% এবং আমার ইকুইটি হচ্ছে কত পার্সেন্ট? 70%। রাইট অর রং? ঠিক আছে কিনা? 3/10 মানে হচ্ছে 30%, 7/10 হচ্ছে 70%। বুঝতে অসুবিধা হচ্ছে? No, sir. নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যাক্স? 40%. 40%. 40%. তো আমি 40% বসাইলাম। কে আইটা কত? 14%. 14%, সেটাও আমি বসাই দিলাম। বাকি আছে কে ই। আমাকে আগে কে ইটা বের করতে হবে। এখানে আমি বলছিলাম যে এখানে যে ডিভিডেন্ডটা আছে স্যার ম্যাডাম, সেই ডিভিডেন্ডটা কি বলছে? 11% কি করবে? ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ এট দ্য সেম রেট। আমরা এটাকে বলি কনস্ট্যান্ট রেট। আর কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে আমরা কেই বের করার একটা ফর্মুলা জানি। কেই বের করার ফর্মুলাটা কি? D1, ক্যান ইউ রিকল? এরকম একটা ফর্মুলা দেখছিলাম, D1 ডিভাইডেড বাই RE মাইনাস, আমরা কি লিখতাম মনে আছে? জি মনে জি আছে? স্যার। আমি মেইন ফর্মুলা আমি বলি, পি নট দিয়ে লিখে দিই, তাহলে সুবিধা হবে। আগে ক্রস মাল্টিপ্লিকেশন করার আগে আমরা লিখতাম হচ্ছে RE মাইনাস, আমরা কি লিখতাম? জি এখন আমাদের এখানে তো পি নট বের করার দরকার নেই, আমাদের দরকার কি বলেন তো? RE বের করার দরকার। তাহলে RE যদি বের করি তাহলে ফর্মুলা কি হবে? কাইন্ডলি কেউ বলবেন আমাকে, ডি নট বাই কি হবে? D1 divided by G. পি নট। ডি নট ডিভাইডেড বাই D1 ডিভাইডেড বাই পি নট, আর প্লাস কি হবে? প্লাস হবে আমার গ্রোথ রেট। G sir, growth rate. ঠিক আছে, তো এই RE কে ওরা RE বলে নাই, ওরা বলছে কি? KE। তো আমি এই আরটাকে কে দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরটাকে তারা কি বলছে? কে। রেটটাকে তারা কে দিয়ে ডিনোট করছে। তাহলে এখন কি আমি KE-টা বের করতে পারবো? ইয়েস নো? আচ্ছা, আরেকটা বিষয় আপনারা খেয়াল করতে, এই 500 কি বলছে? দ্য স্টক ইজ এক্সপেক্টেড টু পে 500,000। এটা কি দিছে নাকি ভবিষ্যতে দিবে বলছে? এক্সপেক্টেড কথাটার মানে কি? স্যার ভবিষ্যতে দিবে। ভবিষ্যতে দিবে। এটা ভবিষ্যতে দিবে, সেটাকে কি আমি ডি নট বলবো নাকি D1 বলবো? D1. D1. তাহলে আমি লিখে নিচ্ছি D1 হচ্ছে 500,000 ডিভাইডেড বাই পি নট। পি নটটা তাহলে Sir, কত হবে? Sir, this জি, year যে লেখা আছে স্যার ইন ডিভিডেন্ড এটা দিস ইয়ার। লিখতে ওরা ভুল করছে, এটা দিস ইয়ার হবে না, আসলে লিখছে হচ্ছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড বলে আবার বলছে দিস ইয়ার। সো এটা আসলে হবে নেক্সট ইয়ার আলটিমেটলি। হ্যাঁ, কারণ এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে বলা আছে এক্সপেক্টেড। তো এক্সপেক্টেড তো আসলে কারেন্ট ইয়ার হয় না, জাস্ট পেইড হয় না, এটা আসলে হবে কি নেক্সট ইয়ার ডিভিডেন্ড, এটা আগামী বছর আপনি পাবেন এক্সপেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, এবার পি নট। পি নটটা কোথায় পাবো? পি নটটা স্টকের ভ্যালু কত দেওয়া আছে? পি নট 7 মিলিয়ন। 7 মিলিয়ন। এখানে আমরা 7 মিলিয়নটা লিখে নিব। 7 এর পর কয়টা জিরো হবে? 6 zeros। সো আমি লিখে নিলাম 6 zeros। সো এখন আমি এটার সাথে গ্রোথ রেটটা যোগ করে দিব। গ্রোথ রেটটা কত বলছে স্যার ম্যাডাম? 11%। 11%. সো নাও কাইন্ডলি বলবেন আপনারা কে এর ভ্যালু কত হয়? Sir, 18.14. 18.14%, is it correct? Yes, sir. If it is correct, now is it possible WSCC বা ক্যানট বের করা কি এখন সম্ভব? আমি সব ভ্যালু বসাই দিছি, আপনারা কাইন্ডলি বের করে দিতে পারবেন আমাকে কে এটা কত হবে? সরি, ক্যানটটা। Sir, it's 0.08218. Sir, 11.8.
0.06%. So I'm getting two different answer. So far দুইটা অ্যান্সার আমি শুনতে পাইছি এবং দুইটা অ্যান্সারই ডিফারেন্ট মনে হচ্ছে। সো আমরা আরেকটু অপেক্ষা করি। আর কেউ করে থাকলে অ্যান্সারটা বলেন। Sir, Sir, 15.218. 15.218. 218 এটা কার কার আসছে? এটা Sir, কি অনেকের আসছে? স্যার 15.218. 15.218 আসছে স্যার। এই যে দুইটা অ্যান্সার আমরা শুনতে 15.218, পাইছি সেই sir. দুইটা অ্যান্সার এটা ঠিক আছে। ইনকারেক্ট। নাও দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? নাও আমি আপনাদেরকে বলবো এবার দুইটা প্রবলেম দেখেন। প্রবলেম নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 2 টেক্সট বুকের দিকে একবার তাকান এবং ask yourself, do you have any confusion? Because we are already done with 3 viva, right? আমরা তিনটা ভাইভা নিয়ে নিছি অলরেডি। আজকে 4th ভাইভা হবে। সো 4th ভাইভার আগে একটু নিজেকে জিজ্ঞেস করে নেন, কোয়েশ্চেন নাম্বার 1 and 2 is it clear? 4 ভাইভা মানে হচ্ছে আজকে 20 মার্কস আমাদের শেষ হয়ে যাবে। স্যার ফর্মুলাটা যদি আরেকবার বলতেন স্যার তাহলে আর ভালো করে ক্লিয়ার হইতো। Which formula you are talking about? স্যার নাম্বার 1 এর। স্যার WSEC নাম্বার 1 এ কিভাবে কি বলবো? নাম্বার 1 এ তো সবই তো বলে দিছে কি লিখতে হবে কি লিখতে হবে না। এখানে তো আসলে আমি কিছুই করি নাই। ওরা যা কথা বলছে সেটাকে আমি ট্রান্সলেট করছি, দ্যাটস ইট। ওরা বলছে WSEC টাকে ক্যানট দিয়ে লিখেন, আমি ক্যানট দিয়ে লিখছি। তো প্রথমে আমরা কি লিখি? ওয়েট অফ ডেট। সো ওয়েট অফ ডেটটাকে আমি লিখছি B ডিভাইডেড বাই B প্লাস S, কারণ এভাবে কিন্তু আমি ওয়েট অফ ডেট বের করি। সো স্টিল কনফিউশন হুজাইফা? মানে স্যার বেসিক্যালি আমরা পার্সেন্টেজ করার জন্য এটা এভাবে ভাগ করে করছি, তাই তো? অ্যাবসলিউটলি রাইট। কারণ আমাকে যদি বলা হয় টোটাল মার্কেট থেকে আমি 10 মিলিয়ন রেজ করছি, তার মধ্যে হচ্ছে ডেট হচ্ছে 3 মিলিয়ন এবং ইকুইটি হচ্ছে ফর এক্সাম্পল 7 মিলিয়ন, তাহলে আমি যদি জানতে চাই ডেট কত পার্সেন্ট, কি করব? ডেট ডিভাইডেড বাই ডেট প্লাস স্টক। ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। Siam, do you have question? I can't hear you. আমি আপনার কথা শুনতে পাচ্ছি না সিয়াম। নো স্যার, কোশ্চেন নেই স্যার। Okay, would you please move to problem number 3? Yes, you can read. On January 1, 2021, International Copy Machines ICUM, one of the favorites of the stock market. So Was on January 1, 2011, International Copy Machines ICOM, one of the favorites of the stock market. So stock market যে কটা কোম্পানির শেয়ার
পপুলার বা ফেভারিট ছিল, তার মধ্যে একটা নাম হচ্ছে কপি মেশিনস অথবা কি ইন্টারন্যাশনাল কপি মেশিন ইন ফুল ফর্ম, আর শর্ট ফর্ম ICOM। সো তারপর কি বলছে? One of the favorites of the stock market was priced at $300 per share. সো প্রাইসটা কত ছিল? 300। সো আমি লিখে নিচ্ছি প্রাইসকে আমরা সবসময় P নট দিয়ে ডিনোট করি। প্রাইস কত এখানে? 300 মিলিয়ন। সো লেট মি রাইট ইট ডাউন, 300 মিলিয়ন। নেক্সট। So 300 million, no, sir, only $300. Only 300. So let me do the correction. $300 কি বলা আছে? পার শেয়ার। সো পার শেয়ার। ওকে, নেক্সট। তারপর কি বলা আছে? And at an expected annual growth rate in dividends of at the end of year of $3 per share. This price was based on the expected dividend at the end of the year. At the end of the year. Based on the expected dividend মানে হচ্ছে কোন বছরে কত পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হবে সেটার উপর বেস করে। At the end of the year, এই বছরের শেষে এটা কত কত বলা হয়েছে? The $3 per share. $3. পার শেয়ার। এই বছরের শেষে সেটা কত? $3। তাহলে এটা কি ডি নট লিখবো নাকি D1 লিখবো? At the end of this year বলছে। D1 হবে স্যার। শেষে হলে কি হবে? ডি নট। এবং ডি নটটা কত? $3। $3. আচ্ছা, এখানে আপনাদের একটা কনফিউশন আসতে পারে যে এখানে তো এক্সপেক্টেড বলছে, কিন্তু এটা কি বলছে? দিস প্রাইস ওয়াজ বেসড অন এক্সপেক্টেড ডিভিডেন্ড। এই প্রাইসটা ক্যালকুলেট করা হয়েছে এক্সপেক্টেড ডিভিডেন্ডের উপর। এইটার কথা বলা হয়েছে, কিন্তু এই প্রাইস ওয়াজ বেসড অন এক্সপেক্টেড ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার $3 বছরের শেষে। নেক্সট ইয়ার বলে নাই, কিন্তু বছরের শেষে এটা কত? $3 পার শেয়ার। নেক্সট। And an expected annual growth rate in dividends of 20% into the future. ফিউচারে এই ডিভিডেন্ডটা গ্রো করবে, কত পার্সেন্ট রেটে গ্রো করবে সেটাও ক্লিয়ারলি বলে দিচ্ছে, 20%। নেক্সট। By January 2012, economic indicators have turned down and the investors have revised their estimate for future dividend growth of ICOM and downward to 15%. আচ্ছা, কি বলছে আরেকবার পড়ি আমরা। By January 2012, economic indicators have turned down and investors have revised their estimate for future dividend growth of ICOM downward to 15%. তাহলে ডিভিডেন্ড গ্রোথ রেট পরবর্তীতে কত পার্সেন্ট হয়েছে? ডাউনওয়ার্ড হয়ে The 15%. 15%, 15% হয়েছে। তাহলে প্রিভিয়াসলি ছিল কত? 20%। তাহলে 20% কখন ছিল? The 2011। 2011. আর পরের বছর গ্রোথ রেটটা কত? এর পরের বছর ছিল 15%. 15%। ডাউনগ্রেড হয়ে 15% হয়ে গেছে। তো আমি এটা লিখে নিচ্ছি ব্র্যাকেট দিয়ে 2012। ডান। নেক্সট। What should be the price of firm's common stock in January 2012? Assume the following. জানুয়ারি 2012 এটা কত হবে জানতে চাচ্ছে। প্রাইসটা কি জানতে চাচ্ছে? প্রাইসটা 2012 এ কত হবে? সো আমি লিখে নিচ্ছি, আমরা এখানে বের করব কি? পি নট। প্রাইসটা বের করব আমরা কোন ইয়ারে আমরা বের করব? ব্র্যাকেটে লিখে January নিই 2012. আর আগে যে প্রাইসটা দেওয়া ছিল সেটা কবে? 2011. 2011 লিখে নিলাম 2011। তাহলে 2011 এর জন্য এই ডি নট যেটা বলতেছি আসলে এটা ডি নট হবে না, এটা কি হবে? যদি আমি 2012 এর কথা চিন্তা করি, এক্সপেক্টেড কথা, তখন 2012 এটা কি হবে? 2012 এর কি খেয়াল করে দেখেন কি বলছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। আবার পুরো সেন্টেন্সটা একদম বিগিনিং থেকে পড়েন তো। আমি পড়বো স্যার। ইয়েস, আবার বিগিনিং থেকে। On January 1, 2011, International Copy Machines ICOM, one of the favorites of the stock market, was priced at $300 per share. This price was based on an expected dividends at the end of the year of $3 per share. At the end of the year বলতে কি বোঝাচ্ছে? 2011 এর শেষে। জি স্যার। ঠিক আছে, তাহলে 2011 এর শেষে যদি হয় তাহলে 2012 এটা কি হবে? ডেফিনেটলি স্টার্টিং অফ দ্য ইয়ার হবে।
জি স্যার। আচ্ছা নেক্সট। And an expected annual growth rate in dividends of 20% into the future. By January 2012, economic indicators have turned down and investors have revised their estimate for future dividends growth of ICOM downward to 15%. What should be the price of firm's common stock in January 2012? Assuming So- the following. Can you tell me the formula? What should be the formula? And before we identify the formula, would you please assume the following? কি assume করতে বলছে আমরা একটু পড়ি। Requirement A constant dividend growth valuation model is reasonable representation. ডিভিডেন্ড কোন ভ্যালুয়েশন মডেলের কথা বলা হয়েছে এখানে কোয়েশ্চেনে? A constant dividend growth valuation model. আচ্ছা তাহলে এই মডেল অনুযায়ী ফর্মুলা কি হবে আমরা একটু লিখে নাই আগে। এই ফর্মুলা হচ্ছে মডেল কোনটা? ডিভিডেন্ড গ্রোথ মডেল, ডিজিএম, এটাকে সংক্ষেপে বলে ডিজিএম, ডিভিডেন্ড গ্রোথ মডেল। এই মডেল অনুযায়ী আমরা কি বের করি? আর ই বের করি। এই আর ই বের করার ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি। আর ইকুয়াল টু অলরেডি কিন্তু আমরা লিখছি D1 বাই P naught D1 বাই P নট plus G. প্লাস জি। এটা কোন মডেল অনুযায়ী? The Dividend- constant dividend growth তাহলে valuation. আর বের করার আমরা এখন সফার কটা মডেল দেখলাম? দুইটা মডেল। এর আগের ক্লাসে যে মডেলটা দেখলাম সেই মডেলের নাম কি? ক্যাপেম মডেল, CAPM, ক্যাপেম মডেল। ক্যাপেম মডেল বললে ক্যাপেম মডেল ইউজ করব, আর ডিভিডেন্ড গ্রোথ মডেল বললে ডিভিডেন্ড গ্রোথ মডেল ইউজ করব। সো এখানে ক্লিয়ারলি বলা আছে কোন মডেল? আ কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল। কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল। কনস্ট্যান্ট মানে কি? এই যে গ্রোথ রেট, যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ চলতে থাকবে, এই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট। তারপর নেক্সট কি বলছে? Is a reasonable representation of the way the market values ICOM. আচ্ছা তারপর বি। The firm does not change the risk complexation of its assets nor its financial leverage. আচ্ছা তারপর হচ্ছে ফার্ম কোনোভাবে কি করবে না? রিস্ক কমপ্লেক্সেশন অফ ইটস অ্যাসেটস নর ইটস ফাইন্যান্সিয়াল লেভারেজ। ফাইন্যান্সিয়াল লেভারেজ বলতে কি বোঝাচ্ছে? ডেট, আমরা যেটা বলি ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং বলতে কি বোঝাচ্ছি? যে কত পার্সেন্ট তার ডেটের এগেনস্টে ক্যাপিটাল রেজ করতেছে এবং কত পার্সেন্ট সে ইকুইটির এগেনস্টে ক্যাপিটাল রেজ করতেছে। দ্যাট ওয়ান ইজ কল লেভারেজ। আমরা লেভারেজ রেশিওর কথা বলছিলাম। ডেট টু ইকুইটি, ডেট টু টোটাল অ্যাসেট, এই ধরনের বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে লেভারেজ। লাস্টের ওয়ান। The expected dividend at the end of 2012 is $3.45 per share. এখানে কি পরের বছরের D1টা কি দেওয়া আছে? যে 2012 সালে এক্সপেক্টেড ডিভিডেন্ড কত হবে সেটা কি ক্লিয়ারলি বলা আছে কিনা? এট দ্য Yes, এন্ড sir. অফ 2012। Yes, sir. তাহলে আমরা এই মডেলটা ইউজ করি, প্রথমে আর ইটা বের করার চেষ্টা করি, তারপর আমরা পি নট বের করব। তাহলে আর ইকুয়াল আমরা কি লিখতে পারি স্যার ম্যাডাম? ডি নট এর ভ্যালু কত হবে? ডি নট এর ভ্যালুটা কত? D1 এর ভ্যালুটা কত? বলে দিচ্ছি, দ্য 3.45 এক্সপেক্টেড ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ 2012 3.45 ডিভাইডেড বাই পি নট। সেই পি নটটা কি বলছে? পি নটটা কত ছিল প্রাইস? 300 পার শেয়ার। খেয়াল করে দেখো লেখা আছে 300 পার শেয়ার। এটার সাথে আমরা অ্যাড করব কি? গ্রোথ রেট। সেই গ্রোথ রেটটা কত পার্সেন্ট দিয়ে দিছে? 20%. অ্যাবসলিউটলি রাইট। আমরা 15% নিব, আমরা 20% নিব না। কি কারণে? 2012 সালের ডিভিডেন্ড নিছে এই জন্য স্যার। অ্যাবসলিউটলি রাইট। যেটার ডিভিডেন্ড নিব সেটার গ্রোথ রেট নিতে হবে। সো 2012 এর ডিভিডেন্ড যদি 3.45 হয় তাহলে গ্রোথ রেট আমার 15% আসবে। সো আমার আর এটা কত আসতেছে? Uh, 16.15. 16.15। সবাই একটু খেয়াল করে দেখো তো, ইজ ইট কারেক্ট? 16.15%? Yes, sir. Correct. Yes, Yes, sir. sir. Correct. এই পি নট 2012 বের করা সম্ভব কিনা? এখন কি বের করতে পারবো? এবং পি নট 2012 এর ফর্মুলা আমরা কি জানি? প্রাইসের ফর্মুলা কি? D1 বাই আর ই Minus G. মাইনাস আমরা কি লিখি? জি। এটা কি ফর্মুলা কিনা আমরা কি জানি? একটু আগে লিখছি। Yes, sir. জি পি স্যার। নট ফর্মুলা কি? D1 বাই আর ই মাইনাস জি, কনস্ট্যান্ট গ্রোথ মডেল।
তাহলে D1 এর ভ্যালু কত পেলাম আমরা? 3.45 ডিভাইডেড বাই আর টা কত পেয়েছি আমরা? মাইনাস আমরা কত লিখবো? 15%. 15%. 15%, রাইট? ঠিক আছে কি? জি স্যার 21.56 তাহলে ভ্যালুটা কত আসে? 21 পয়েন্ট ইজ ইট কারেক্ট? অ্যান্সারটা ঠিক আছে? স্যার পার্সেন্টেজে হয়তো বা ভুল হয়েছে স্যার। 300 স্যার স্যার 300 স্যার 300 আসবে, আমরা স্যার 300 300 স্যার আসবে, স্যার। 300 আসে স্যার। অ্যান্সার 300 হবে? 300 স্যার এই পার্সেন্ট দেখে তো মাথা পুরো আউলে গেছিল স্যার। কোন পার্সেন্টেজ দেখে? স্যার 21.8 স্যার। ও আচ্ছা, ওর যেটা আসছে সেটা বলছে আর কি, তো ভুল তো হতেই পারে। সো নাও ইট ইজ কারেক্ট। এবার ঠিক আছে? Yes, sir. Yes, sir. Yes sir. ফার্স্ট ম্যাথস দিয়ে আজকে ডিসকাশন শেষ করব, সেটা হচ্ছে নাম্বার 5। এটা দিয়ে আমাদের ডিসকাশন শেষ হবে, তারপর আমি ভাইভাতে মুভ করব। নাম্বার 5 এবং এটা দিয়ে আমি এই চ্যাপ্টারটাও ম্যাথ শেষ করে করতেছি, দিব। আমার ক্লাস এরপর এই হচ্ছে। চ্যাপ্টারে আর কোনো কথা বলবো না। দিস ইজ দ্য সেকেন্ড চ্যাপ্টার প্রবাবলি আমরা শেষ করলাম। দেখ পড়াটা আচ্ছা, আমি চলে যাই লাস্ট একটা ম্যাথস, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 5। প্লিজ read the problem number 5. The MNX company was recently formed a manufacture a new product. It has the following capital structure in market value terms. ডিভেঞ্চার আছে কতটুকু? Debentures 6 million. 6 মিলিয়ন। আমি জাস্ট 6 মিলিয়ন লিখতেছি, সবগুলো জিরো লিখতেছি না, জাস্ট 6 মিলিয়ন লিখে নিচ্ছি। আচ্ছা, তারপর কি আছে স্যার? Preferred stock 2 million. স্টকরে আমি লিখি হচ্ছে পি দিয়ে, এবং এটা দেওয়া আছে কত? 2 million. নেক্সট, Common stock কমন 8 স্টকটাকে দিয়ে লিখি আমরা, অথবা ই দিয়ে লিখি, আমার মনে হয় বেস্ট হয়। ই দিয়ে লিখি আমরা ইকুইটি। কমন স্টক মানে হচ্ছে ইকুইটি শেয়ার, সেটা কত দেওয়া আছে? 8 million. 8 মিলিয়ন। ওকে, ডান। নেক্সট, The company has marginal tax rate of 40%. আচ্ছা ট্যাক্স দেওয়া আছে কত? 40%. নেক্সট, A study of publicly held companies in this line of business suggests that the required return on equity is about 17%. সো রিকোয়ার্ড রেট অফ ইকুইটি তাহলে দেওয়া আছে, আর ই দেওয়া আছে কত পার্সেন্ট? এবার ক্যালকুলেট করতে হবে না, সেটা কত পার্সেন্ট? 17%. 17%, লিখে নিলাম 17%। নেক্সট, The CAPM approach was used to determine the required rate of return. ইউজ করবে ওরা CAPM approach, the CAPM model. এই ক্যাপএম অ্যাপ্রোচ ইউজ করে তারা কি করছে? আর এটা বের করছে। সো আমাদের আর ক্যাপএম মডেল ইউজ করতে হবে না, এই মডেল ইউজ করে তারা আর ই বের করছে 17%। নেক্সট, The Manex company debt in currently yielding 13%. তাহলে আরডিটা দেওয়া আছে কত? 13%। 13%. তো আমি লিখে নিলাম 13%। নেক্সট, And its preferred stock is yielding 12%. আরপি দেওয়া আছে কত? 12%. 12%। নেক্সট, Compute the firm's present weighted average cost of capital. তার মানে কি জানতে চাচ্ছে? WACC ইকুইভ্যালেন্ট টু অ্যাকুইজিশন মার্ক। ঠিক আছে, এখন WACC বের করতে পারবো, ফর্মুলা জানি? Yes, sir. WACC ফর্মুলা কি হবে? স্যার WDRD। WD
তাই না? WD না লিখে আমি চাইলে কি করতে পারি, যেহেতু WD সরাসরি দেওয়া নাই, D কিভাবে লিখতে- divided by D plus P plus E. Absolutely right. Now you are on right track. D divided by D plus P plus E. তাহলে আমাদের ডেটের WD টা চলে আসবে। এটার সাথে আমরা গুণ করব কি? RD. RD required rate Absolutely right. RD. এবং এটার সাথে আবার গুণ করব কি? 1 minus tax. এটার সাথে প্লাস করব। so plus WP RP এটার Sir, সাথে plus প্লাস P divided P divided by D plus P plus E. Absolutely right. জাস্ট নিচের অংশটা ঠিক থাকবে, যখন আমাদের ওয়েট অফ ডেট বের করব তখন ডি লিখব, যখন ওয়েট অফ প্রেফার্ড স্টক লিখব তখন পি টা লিখে নিব। এটার সাথে গুণ করব কি? স্যার এটার সাথে গুণ করবো স্যার হলো RP। আর RP আরেকটা অংশ বাকি আছে প্লাস Yes, sir. Plus E হলো স্যার divided by E divided divided by D plus P divided plus by E Absolutely right. D এটার সাথে গুণ plus করব কি? E P plus E RE sir required equity Required rate of common stock or cost of common stock. এবার আমাদের ভ্যালুগুলো বসাই দিলে কিন্তু ম্যাথসটা হয়ে যাবে। ম্যাথসগুলা জাস্ট একটু লেন্দি হলো, যদি বুঝতে পারেন তাহলে সহজে করা যায়। So WACC equivalent to, তাহলে D এর ভ্যালু কত বসাবো? 6 million. স্যার 6 million। sir 6 million 6 আর নিচে টোটাল কত বসাবো? 6 প্লাস 12 2 প্লাস 8। 2 plus 8 16 million sir। আমার মনে হয় এটা কোশ্চেনেই টোটালটা দেওয়া ছিল 16 মিলিয়ন ইফ আই এম নট রং। Yes, sir। তাহলে আমি সব জায়গায় 16 করে দিচ্ছি এটাকে, 16 মিলিয়ন 16 মিলিয়ন। আচ্ছা, RD এর ভ্যালু কত? স্যার RT এর ভ্যালু স্যার 13%। সো 13% বসালাম। ট্যাক্স এর ভ্যালু কত? 40%। 40%। এন্ড প্রেফার্ড স্টক কত মিলিয়ন? Preferred 2 million sir। 2 মিলিয়ন প্রেফার্ড স্টক। RP RP 12%। and equity 8 million 8 million. and RE is 17%. Okay, now বলতে পারবেন WACC টা কত? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। Sir, 12.93%. 12.93%. Is it correct? সবাই একটু ক্রস চেক করে নাও। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, শুড উই ইউজ অল দ্য জিরোস যখন আমরা ক্যালকুলেট করব নাকি জিরো ছাড়া? It's totally up to you. সো ভ্যালু ডিফারেন্ট আসবে? Why it will be different? Would you please tell me? Because 2 million and 16 million, there is you can cross out the millions. That's it. Oh, okay. Right. Is it correct? Yes, sir. Sir. Yes, sir. Yes, তাহলে 12.925. 12.925, okay, 93%. So আমরা কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারটা শেষ করলাম। কস্ট অফ ক্যাপিটাল যদি ডিরেক্ট ওয়েট না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দেখাই দিলাম কিভাবে ওয়েটটা বের করে নিতে হয়, রাইট? এবং যদি সরাসরি আরই না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দেখে নিলাম ক্যাপএম মডেল ইউজ করে কিভাবে আরই বের করতে হয়। এবং আজকে আরেকটা নতুন মডেল দেখলাম, ডিজিএম মডেল। ডিজিএম মানে কি? ডিভিডেন্ড গ্রোথ মডেল। ডিভিডেন্ড গ্রোথ মডেল। তাহলে ডিভিডেন্ড গ্রোথ মডেল দিয়ে কিভাবে বের করতে হবে, ক্যাপএম মডেল দিয়ে কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। সো এরপর আর এই চ্যাপ্টারে আর কোনো ডিফিকাল্টিজ বা কনফিউশন থাকার কথা না। সো WACC ভেরি ইম্পর্টেন্ট, সো গো থ্রু দেম। যা যা পড়ালাম একটু ভালো করে দেখে নেবেন। আমি হয়তো নেক্সট 3 to 4 মিনিটসের মধ্যে আমি ভাইবা শুরু করব। sir